নমস্কার। আজকের এই সান্ধ্য বাসরে আমি একটি বহু চর্চিত বিষয় নিয়ে নতুন করে চর্চা করব, আলোচনা করব। সেটা হলো জ্যোতিষ। এই বিষয়টি নিয়ে আমার বহুদিন বহু কৌতূহল, কিন্তু আমি অনেক প্রশ্নের উত্তর পাইনি এবং অনেক প্রতিষ্ঠিত জ্যোতিষের কাছে আমি গেছি হাত বা গোষ্ঠী দেখানোর ছল করে। তারা কিন্তু যথাযথ উত্তর দিতে পারেননি। তারা অনেকেই বিজ্ঞাপিত, বিরাটভাবে বিজ্ঞাপিত। তো এখন আমার প্রথম প্রশ্ন হলো জ্যোতিষ সম্বন্ধে, এগুলো কিন্তু একদম আমার ব্যক্তিগত মতবাদ। আমি কারোর ওপর চাপিয়ে দিতে চাইছি না, শুধু অনুরোধ করছি যদি ভালো লাগে ভিডিওটা ভেবে দেখবেন মতগুলো, কথাগুলো। আমার প্রথম কথা হলো যে আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে ৯টি গ্রহ। যখন এই ৯টি গ্রহের বাইরে কোনো অস্তিত্ব অন্যান্য গ্রহের জানতো না, প্লুটো, ইউরেনাস, নেপচুন, এখন অবশ্য একটি নেই এদের মধ্যে, তো তখন মানুষেরা এদের কথা বলেনি। জৈমিনীর সময় থেকে যে জ্যোতিষ চলে আসছে মহাভারতে, সেই সময় এসব কথা বলা হয়নি। ভৃগু। তো এখন প্রথম প্রশ্ন আমার, যে ৯টি গ্রহের মধ্যে সূর্য স্বয়ং নক্ষত্র, গ্রহ নয়। দ্বিতীয় প্রশ্ন, যে চাঁদ উপগ্রহ, গ্রহ নয়। তবু এই সূর্য এবং চন্দ্র দুটি জাগ্রত, এদের আলোটা আমরা পাই। সূর্য পৃথিবীর যাবতীয় উত্তাপ এবং জীবনের উৎস। আমি সেই থেকে প্রশ্নটা করছি না, আমি গ্রহর দিক থেকে কথা বলছি। এরা গ্রহ নয়, নক্ষত্র এবং উপগ্রহ। আর রাহু কেতু, এদের তো কোনো অস্তিত্বই নেই। এরা তো সম্পূর্ণ দুটো পৌরাণিক গল্প। আর ছায়া মানুষকে ভালো মন্দ করে দিতে পারে। বা আমি এখানে কলকাতায় বসে বা আমার যে বাসস্থানে আছি সেখানে বসে, সেখান থেকে আমি ওইং রিং রা হবে, ওইং রিং রা হবে করে আমি জপ করলাম, আর ওই ছায়ার রাহু কনসেপ্ট ও সন্তুষ্ট হয়ে আমাকে সব দিয়ে দিল। এটা কি করে হতে পারে? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, যে এই আমরা যে গ্রহের আংটি ধারণ করা হয়, বাপরে আকাশ ছোঁয়া দাম এক একটা আংটির। 14,000, 15,000, 20,000 টাকা রতি। নীলার তো কথাই নেই। এর নানা রকম ক্লাসিফিকেশন আছে। ইন্দ্রনীলা মানে কম ক্রুদ্ধ শনিগ্রহের জন্য, বেশি ক্রুদ্ধ হয়ে গেলে অপরাজিতা নীলা, রক্তমুখী নীলা পর্যন্ত জ্যোতিষেরা ব্যবস্থা দেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে যখন এই যে একটা পাথর আমি হাতে পড়ছি, সেই পাথর আমাকে, ধরুন রুবি পড়েছি, আমার এখান থেকে সূর্যের দূরত্ব 9,33,00,000 মাইল দূরে সূর্য। 9,33,00,000 মাইল দূর থেকে পার্সোনিফাই করলাম না হয় সূর্যকে। সেখানে সূর্য দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা রুবি আছে, চুনি আছে, ওনার গ্রহের পাথর। আর ওং নমো বিবস্বতে ব্রাহ্মণ্য ভাস্বতে বলে আমি তাকে বন্দনা করি। এর খুব সুন্দর কাব্য। আমি আমার কাব্যকে অশ্রদ্ধা করছিলাম, ভুল বুঝবেন না। ভারতীয় সংস্কৃতি এবং কাব্যের আমি একজন একনিষ্ঠ পৃষ্ঠপোষক, সেবক। পৃষ্ঠপোষণা করার ক্ষমতা আমার কোথায়? তো এইখানে এই যে করছি, সেটা সূর্য শুনতে পাচ্ছেন 9,33,00,000 মাইল দূর থেকে। আর তার থেকে বড় কথা, তিনি এফেক্ট দিচ্ছেন আমার হাতে একটা, আমি পৃথিবী তার কাছে একটা বিন্দুবৎ। সেখানে বিন্দুস্ব বিন্দু একটা চুনি, সেই চুনির ওপরে তিনি ওখান থেকে কিভাবে করছেন আমি জানি না। অনেকে রিফ্লেকশন থিওরি বলে, একদম বিশ্বাসযোগ্য না। রাত্রে কি রিফ্লেকশন হবে? হবে না। তাহলে এখান থেকে রিফ্লেক্ট করে, বা অনেকে বলেন যে এই পাথর থাকার জন্য শরীরের ভেতরে প্রবেশ করবে। কিচ্ছু না। অসমোসিস প্রক্রিয়ায় এই চামড়ার সঙ্গে পাথরের অসমোসিস প্রক্রিয়া হতেই পারে না, হতেই পারে না। তাহলে এই যে পাথরের তত্ত্ব কিভাবে ঠিক হয়? পাথর দিয়ে কিভাবে ভাগ্য ফেরানো যাবে? আর যখন দেখা যায় যে পাথর পড়া যাচ্ছে না, পাথর একটা অস্বাভাবিক দামি, কীরকম দেখুন ভাবের ঘরে চুরি, সেখানেও সব জায়গায় সাবস্টিটিউট আছে, কারণ জ্যোতিষকে তো খেতে হবে।
তো সেখানে ওই তখনই বলা হলো যে, ও আচ্ছা আপনার পক্ষে সম্ভব নয় পাথর নেওয়া, বেশ আপনি ধাতু নিন। তো শনির ধাতু হিসেবে সীসে ধারণ করুন, সীসের আংটি। আচ্ছা সীসে আপনার আচ্ছা উপরত্ন ধারণ করুন, এমিথিস্ট, এমিথিস্ট। এমিথিস্টও পারছেন না, রাজপট্ট নিন, রাজপট্ট। রাজপট্টও খুব কাজ দেয়, নামছে ক্রমশ, ক্লায়েন্ট হাতছাড়া করা যাবে না। শেষমেশ আচ্ছা আপনি একটা শেকড় ধারণ করুন, শ্বেত বেরেলার শেকড়। 7 দিন অন্তর পাল্টাতে হবে কিন্তু। কিন্তু শ্বেত বেরেলার যে শেকড় পাওয়া যায় বাজারে জ্যোতিষদের কাছে বা বিভিন্ন সেন্টারে, এরা বেশিরভাগই মুসলিম বিক্রেতা, বোর্ড লাগিয়ে বিক্রি করে, তাদের কাছে শ্বেত বেরেলা জাঁতি দিয়ে কাটতে হয়, কাঠের মধ্যে শক্ত রসকস নেই। তা সেই শ্বেত বেরেলার শেকড় আমি এখানে নীল সুতো দিয়ে শনিবার দিন আমার ডান হাতে ধারণ করলাম, ঐং হিং শ্রীং শনৈশ্চরম বলে মন্ত্র পাঠ করে, আর নীলাঞ্জন জয়প্রভং রবি সুতং মহাগ্রহম ছায়ায় গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। আর ওই শেকড়টা আমার ভাগ্য ফিরিয়ে দেবে। ওই 2 ইঞ্চি একটা শেকড় আমার ভাগ্য ফিরিয়ে দেবে। এখানে আবার বলে রস নাকি শরীরে যায়, যাবে কী করে? এরম অসমোসিস আমি একটু আধটু নাড়াচাড়া করেছি বিজ্ঞান নিয়ে, তো কেমিস্ট্রি নিয়ে বিশেষ করে, তো এই অসমোসিস প্রক্রিয়া এভাবে যায় বলে মনে হয় না, সম্ভব না এটা। তাহলে এই যে জিনিসগুলো রটনা হচ্ছে এগুলো সম্পূর্ণ ভ্রান্ত। জ্যোতিষ তাহলে কোনো রকম জ্যোতিষ বিজ্ঞান কী করে বলা হয় আমি জানি না, আসলে খুব বুদ্ধিমত্তার সঙ্গে অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি গুলিয়ে দেওয়া হয়। অ্যাস্ট্রোনমি একটা সম্পূর্ণ স্বতন্ত্র সাবজেক্ট, আর জ্যোতিষ বিজ্ঞান আর জ্যোতির্বিজ্ঞান এক জিনিস না। তারপরে ধরুন করকোষ্ঠী, এই যে হাতগুলো আমরা দেখছি, এই হাত দেখে এই যে রেখা, এই রেখাটাই যে একদম আমার ভাগ্য নিয়ন্ত্রণ করছে। আচ্ছা শরীরে তো এখানে রেখা আছে, এখানে রেখা আছে, কপালে, ওরা আবার কপালে রেখা পড়েন, নানা জায়গায় হাঁটুতে রেখা আছে, অনেক জায়গায় রেখা আছে, সেই রেখাগুলোর কোনো মূল্য নেই। তাহলে এইটা ভাগ্য রেখা, রবি রেখা, স্বাস্থ্য রেখা, সব রেখা এইখানে সে হলো, আর এইগুলো তাদের ক্ষেত্র, এক একজনের ক্ষেত্র। এই যে রবি রেখা নেবে এলো রবির ক্ষেত্র থেকে, এসে ভাগ্য রেখা করে হেডলাইনকে টাচ করলো, সুতরাং একদম মানে শিরোরেখাকে টাচ করলো, ছুঁলো, সঙ্গে সঙ্গে আমার খ্যাতি। আমি একজন ভিক্ষাজীবীকে জানতাম, যিনি আমার ইনস্টিটিউটে যেখানে আমি পড়াতাম, সেইখানে ওই বসে সন্ধ্যেবেলা বসতো ছেলেটি, আর ছেলেটির পায়েও ডিফেক্ট ছিল, আর বসে ওখানে কথা টথা বলতে পারতো না ভালো করে। তাকে আমি সামান্য কিছু দেওয়ার চেষ্টা করতাম। সে যখন হাত পাততো আমি দেখেছিলাম তার একদম মণিবন্ধ থেকে একদম ভাগ্যরেখা সোজা উঠে গেছে, উঠে গিয়ে রবির ক্ষেত্রে প্রবেশ করেছে। তাই যদি হয় তাহলে তার এই দুর্দশা কেন? বা হিন্দুকুশ পর্বতমালায় মুসলমান লুঠেরারা যত হিন্দুকে হত্যা করেছিল, লক্ষ হিন্দুকে হত্যা করেছিল, তাহলে সেই লক্ষ হিন্দুরই সেই সময় মৃত্যুযোগ ছিল ওই নির্মম উপায়ে। কেন? একটা লট অফ মানুষ পাপ করেছিল, তাদের পাঠিয়ে দেওয়া হয়েছিল। তা এই যে অদ্ভুত সমস্ত যুক্তি দিয়ে এরা জ্যোতিষকে ব্যাখ্যা করেন, এটা কি আমি জানি না এটা কদ্দূর সত্যি, মানে আদৌ এটা সত্যি কিনা, কদ্দূর সত্যি না, আদৌ এটা সত্যি কিনা। তো এটা আমি এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখলাম সীমিত সময়ের মধ্যে। আর আপনারা যদি আমাকে এই সম্বন্ধে একটু আলোকপাত করেন, জ্যোতিষের সত্যতা সম্বন্ধে, তাহলে আমি প্রথমেই গ্রহ এবং নক্ষত্রের সেপারেশনটা ভাবতে হবে। আর পাথর কিছু করতে পারে কি আদৌ, না শুধু জুয়েলারিদের পয়সা ব্যাংক ভরে। আর একটা শেষ কথা বলি, সেটা হচ্ছে অনেক বছর আগে 70 দশকের গোড়ার দিকে হাজরা মোড়ে ওই রাসবিহারী মোড়ের দিকে ফেস করে একটা বাড়িতে ও ছাদে একটা হোর্ডিং ছিল, সেখানে বোধহয় খুব সম্ভবত রমেশ শাস্ত্রী কারুর হবে, নামটা আমার মনে নেই। তো সেখানে একটা হাতের ছবি ছিল আর লেখা ছিল আপনার ভাগ্য আপনার হাতে। কি চরম সত্যি কথাটাতে লিখেছিলেন, ভাগ্য সত্যিই মানুষের হাতে। অবশ্য পরিবেশ, রাজনীতি, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ সব কিছুর দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু সবটা ভাগ্যের হাতে, আমার হাতে নয় হয়তো, কিন্তু ভাগ্য আমার হাতে। নমস্কার।